আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু করব। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নমস্কার। আপনি ভালো আছেন? তো আমরা ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, নমস্কার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আজকে আমরা যে গল্পটা বলবো সেটার নাম হচ্ছে রাথ যাত্রা, অর্থাৎ রথযাত্রা। এটা হচ্ছে সপ্তমী বিভক্তির প্রয়োগ আছে গল্পটাতে। আর আমরা হচ্ছে গত ক্লাসে বিসর্গ সন্ধি পড়েছি। তার মানে আমাদের তিনটা সন্ধি মোটামুটি হয়েছে, অর্থাৎ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো বলতে গেলে সন্ধির চ্যাপ্টারটা মানে সন্ধির টপিকগুলো শেষ। তো ওই সংক্রান্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আজকের ক্লাসে করতে পারেন। আর আরেকটা প্রথমে আমি বলে দিই, গত ক্লাসে আমাকে যেটা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল আমি তখন বলতে পারিনি। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে গম যোগ তা গন্তা, এটার অর্থটা কি বা এটা কখন হয়। তো আমি হচ্ছে তখন বলতে পারিনি। হুম। পরে হচ্ছে ক্লাসের পর আমি এটা বই থেকে খুঁজে বের করলাম। এটা হচ্ছে আম, যাদের কাছে কৌমুদি আছে তারা বই থেকে দেখতে পারেন। এটা হচ্ছে 435 নম্বর পেজে আছে। তৃণ প্রত্যয় বলে একটা আছে, যেটা হচ্ছে ধাতুর উত্তর কর্তৃবাচ্যে তৃণ প্রত্যয় হয়। তো এটা হচ্ছে যখন কোন একটা ধাতু রূপের সাথে লাগে তখন সেটার যে কাজটা করেছে তাকে বোঝায়। যেমন আমরা যদি ক্রি ধাতুর সাথে লাগাই তাহলে সেটা হয় কর্তা, অর্থাৎ যে কাজটি করেছেন। আবার যদি গম ধাতুর সাথে লাগাই, গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া। তো যে যাওয়ার কাজটা যিনি করেছেন তাকে গন্তা বলা হয়। আবার হন ধাতু আছে, হন ধাতু অর্থ হচ্ছে মেরে ফেলা বা হত্যা করা। তো হন ধাতুর সাথে যখন লাগে সেটা হয় হন্তা। হন্তা অর্থ হচ্ছে যিনি হত্যা করেছেন বা হত্যাকারী। তো এরকম করে হচ্ছে গম ধাতুর সাথে যখন এটা লেগেছে তখন গন্তা হয়েছে। গম যোগ তা ছিল, যেটা আমরা গন্তা করেছি সন্ধির নিয়মে। এটার অর্থ হচ্ছে যিনি যাচ্ছেন বা গমন করার কাজটা যিনি করছেন। এটা হচ্ছে 435 নম্বর পেজ। যাদের আছে তারা একটু খুলে দেখে নিতে পারেন। আচ্ছা, এটা তো গেল। এরপর হচ্ছে আমরা আজকের গল্পটা শুরু করব। আচ্ছা, এখানে কে একজন পড়ুন প্রথম থেকে। আহ, আর আমরা যেহেতু এখন অনেকটাই মোটামুটি শেষের দিকে বলতে গেলে কোর্স, তো পড়ে আহ, নিজের একটু চেষ্টা করবেন, অর্থাৎ যিনি পড়ছেন তিনি চেষ্টা করবেন শব্দগুলো দেখে যে অর্থ বুঝতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে তো আমি আছি। হ্যাঁ, প্রদীপ মহারাজ হাত তুলেছেন, বলুন। আচ্ছা দিদি, আমি বলতে চাচ্ছিলাম যে 435-এ কোনটা এটা বলছিলেন কি কোথায়? হুম। ওই ট্রিন বা ত্রিচ প্রত্যয় বলে একটা আছে 435 পৃষ্ঠা, সেটা হচ্ছে কৌমুদীর ব্যাকরণ কৌমুদীর 435 পৃষ্ঠা। ও
হ্যাঁ, এটা ধাতুর ধাতুর উত্তর কর্তৃবাচ্যে ত্রি না, এটা তো মাথার ঢুকছে না। ত্রি থাকে, যথা দা, দাতা, পা, পাতা, এরকম সব লিখছে, কিন্তু এটা বুঝতে পারছি না বিষয়টা। আচ্ছা, এটা হচ্ছে এইটাই তো দুই না? হ্যাঁ হ্যাঁ, এখানে 141, যেটা নাম্বারিং যেটা করেছে 141, সেটাই তো না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি বলেছি এই এই প্যারাটার শেষ লাইনে দেখুন, গম থেকে গমতা, হন থেকে হন্তা, এবং লব থেকে লব্ধা, এই শব্দগুলো আছে। তো এটার অর্থ জিজ্ঞাসা করা হয়েছিল গত ক্লাসে, তাই এটা আমি হচ্ছে একটুখানি বললাম। এটা হচ্ছে আপনাদের পড়ার সিলেবাসে নেই, এটা অর্থটা বোঝানোর জন্য ও, একটুখানি বললাম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন পড়ুন। এখানে যে গল্পটা আছে সেটা একজন কেউ রিডিং পড়া শুরু করুন। আমি পড়ি। হ্যাঁ, পড়ুন। আচ্ছা। আহ, শ্রী জগন্নাথ দেবস্য রথযাত্রা বিশ্ব প্রসিদ্ধা অস্তি। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা একটা বিশ্ব প্রসিদ্ধ উৎসব। হ্যাঁ। এষা যাত্রা কি ভুল বললাম না না, ঠিক। ম্যাডাম? আচ্ছা। এষা যাত্রা প্রতিবর্ষম আষাঢ়ে মাসে পুরুষোত্তম ক্ষেত্রে প্রচলতি। আচ্ছা, এটা এই পুরুষোত্তম পুরুষোত্তম, দেখুন ময়ের নিচে কিন্তু হসন্ত নেই, তাই আমরা মটা পুরুষোত্তম, ম এভাবে উচ্চারণ করবো, পুরুষোত্তম ক্ষেত্রে। ক্ষেত্রে প্রচলতি। এই উৎসবটি প্রতি বছর আষাঢ় মাসে পুরুষোত্তম ক্ষেত্রে অনুষ্ঠিত হয়, প্রচলিত হয়। আচ্ছা, এখানে অশ্ব পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে পুরীর আরেকটা নাম। পুরীর ওই পুরী। যেখানে রথযাত্রা হয় সেখানে আগে এটাকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হতো এবং এখনো বলা হয়। ওই যে জগন্নাথ দেবের আরেকটা নাম হচ্ছে পুরুষোত্তম, ওটা থেকে এসেছে আহ, পুরুষোত্তম ক্ষেত্রে। তাহলে ওটা পুরী, পুরী ধাম। হ্যাঁ। আচ্ছা। অস্যাম যাত্রায়াম ভাগম কি গ্রহীতুম ভারতবর্ষস্য বিভিন্নেভ্য প্রদেশেস্য বিদেশস্য প্রদেশীয় চ, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে প্রদেশেভ্যঃ, বিদেশ প্রদেশ প্রদেশেভ্যঃ। প্রদেশ বিদেশস্য বিদেশভ্য চ অনেকে ভক্তা পর্যটকাः চ পুরীম আগচ্ছন্তি। কি, এটা তো বিরাট, মানে এটা কি বলতে পারবো? আচ্ছা, কি আসিয়াম, অস্যাং, হ্যাঁ, আমি বলছি। আসিয়াম শব্দটা বল। এসেছে ইদম শব্দ থেকে। ইদম শব্দের আচ্ছা স্ত্রীলিঙ্গের রূপের সপ্তমী। এই গল্পটা হচ্ছে পুরোটাই সপ্তমী বিভক্তির উপর। তো সপ্তমী আচ্ছা। বিভক্তির রূপে হচ্ছে আসিয়াম হয়। শব্দটা হচ্ছে ইদম, ইদম শব্দের স্ত্রীলিঙ্গের রূপ। ইদম আচ্ছা। হচ্ছে সর্বনাম পদ। এখানে আসিয়াম বলতে কেন স্ত্রীলিঙ্গ ধরা হয়েছে, কারণ রথ যাত্রা শেষে উচ্চারিত হচ্ছে, তাই এটা স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে, রথযাত্রাকে বোঝানো হয়েছে। তো अस्याम यात्रायाम, এই যাত্রা, আহ, এই রথযাত্রায় ভাগম গ্রহীতুম, অংশগ্রহণ করার জন্য, আহ, ভারতবর্ষस्य বিভিন্নেভ্যः প্রদেশেভ্যः विदेशेभ्यः च अनेके भक्ताः पर्यटका च পুরীম আগচ্ছন্তি। তো ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রদেশ থেকে বা বিদেশ থেকেও অনেক ভক্তরা বা পর্যটকেরা পুরীতে আসেন। ধন্যবাদ। তে তে পুরীম আগত্য ত্রিষু রথেষু জগন্নাথম
বলভদ্রম সুভদ্রাম চ দৃষ্টবা ধন্যা ভবন্তি। এটা হচ্ছে তে দৃষ্টবা। এখানে দেখুন দৃষ্ট, দৃষ্ট হ্যাঁ, এটা যেটা আছে সেটা হসন্ত দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে দৃষ্টবা। আমরা যেটা ত্বা প্রত্যয় পড়েছি দৃষ্টবা, আজ, ওটা আচ্ছা, দৃষ্টবা না, দৃষ্টবা। দৃষ্টবা, হ্যাঁ, দৃষ্টবা ধন্যা ভবন্তি। আচ্ছা, তে মানে হচ্ছে তারা, পুরীতে এসে, আগাত্তিয়া, দেখুন এটা হচ্ছে ল্যাপ প্রত্যয়, আপূর্বক গম ধাতুর সাথে ল্যাপ প্রত্যয় হয়েছে আগাত্তিয়া, এসে, হ্যাঁ, ত্রিশু রথেষু, ত্রিশু রথেষু মানে হচ্ছে তিনটা রথ, ত্রিশু মানে হচ্ছে তিনটা। তিনটা, তিনটা রথ অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী, এই তিনজনের হ্যাঁ, রথকে আহ দৃষ্টবা, দর্শন করে ধন্য হয়ে যায়, ধন্য, ধন্য মনে ধন্য করা হয়ে যায়। যায়। আচ্ছা, হ্যাঁ। অস্মাকম ভারতীয় পরম্পরা, এটা কি বাম নাকি, বুঝতে ইয়াম, পারছি না এটা কি। এ পরম্পরায়াম। परंपरायाम एवं प्रसिद्धि अस्ति यत् कि रथस्य जगन्नाथस्य दर्शनात्, এটা কি পুনর্জন্ম। পুনর্জন্ম, পুনর্জন্ম ন ভবন্তি ইতি। আচ্ছা, হ্যাঁ, এটা কি হচ্ছে বললো? আহ এটা বলছে যে আমাদের ভারতীয় পরম্পরায় এমন হ্যাঁ, প্রসিদ্ধি আছে, আহ, যেটা হলো ইয়াত মানে হচ্ছে আমরা জানি যে ইয়াত এবং তৎ, একটা হচ্ছে যেটা, তারপর আর তৎ মানে হচ্ছে সেটা। তো এমন প্রসিদ্ধি আচ্ছা, আছে যে রথস্থস্য, রথস্থ মানে রথে আরোহিত, উপরি, আহ, হ্যাঁ, জগন্নাথস্য দর্শনাথ, অর্থাৎ রথে আরোহণকৃত জগন্নাথ দেবকে দর্শন করার পর আর পুনর্জন্ম হয় না, এমন প্রসিদ্ধি আছে, এমন প্রচলিত এই, আছে। হ্যাঁ, হ্যাঁ। अस्माकं भारतीयानां जगन्नाथ की बलभद्रौ सुभद्रायां च की सह महती। महती महती শ্রদ্ধা अस्ति। আমাদের কি ভারতীয়দের জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার প্রতি কি কি রয়েছে? অনেক শ্রদ্ধা, মহতি মানে হচ্ছে অনেক। অনেক শ্রদ্ধা হয়েছে, হ্যাঁ। বয়ম কি তেষু অন্যেষু দেব দেবেষু দেবতাসু চ পূর্ণ রূপ রূপেণ পূর্ণ রূপেণ কি বিশ্বসীম, বিশ্বাসী মহা। বিশ্বসীম। আচ্ছা, এটার মানে তো বলতে পারতে। হ্যাঁ আমি বলছি। প্রথমে আমরা ক্রিয়াপদটা দেখি, বিশ্বাসী মহা। এটা হচ্ছে আমরা লট লকারে পড়েছি না, যে যখন উত্তম পুরুষ হয়, উত্তম পুরুষের বহু বচনে কি হয়, মহা। এটা হচ্ছে হুম, হুম। বিশ্বাস। এটা এখানে ধাতু আছে বিশ্বাস, যার অর্থ হচ্ছে বিলিভ, টু বিলিভ অর্থাৎ বিশ্বাস করা। এখান থেকে বিশ্বাসী মহা অর্থাৎ আমরা বিশ্বাস করি। তো কি বিশ্বাস করি? এখানে বলছে বয়ম ত্রেষু, তেষু অর্থাৎ আমরা তাদেরকে, তাদেরকে বলতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে অন্যান্য হ্যাঁ, দেবতার পূর্ণ রূপ বলে বিশ্বাস করি। অর্থাৎ দেখবেন যারা পুরীতে আছে অথবা অন্যান্য মন্দিরের ক্ষেত্রেও, যারা হচ্ছে কোনো একটা আহ, দেবের বা দেবীর পূজারী, তারা মনে করেন যে সকল দেবদেবীর স্বরূপ হচ্ছে তিনি। যেমন আমরা যদি কালীকে ধরি, তাও ঠাকুর বলেছেন কালী হচ্ছে পূর্ণ ব্রহ্ম, সনাতনী। একইভাবে এখানে জগন্নাথ দেবকে বলা হচ্ছে পূর্ণ ব্রহ্ম। তো বলা হচ্ছে অন্যান্য সকল দেবতাদের পূর্ণ রূপ হচ্ছে জগন্নাথ দেব। তো সেই হিসেবেই হচ্ছে আমরা এটা বিশ্বাস করি এবং তাদেরকে শ্রদ্ধা করি। আচ্ছা, এরপর আরেকজন পড়বেন। হ্যাঁ, আমি একটা প্যারা পড়লাম। আম, হাত তুলুন, কে পড়তে চান? আমি করে দিয়ে দিই নাকি?
হ্যাঁ, পড়ুন। पुरुषोत्तम क्षेत्रस्य समीपे गण्डीचा अस्ति। পুরুষোত্তম ক্ষেত্রে মানে পুরুষোত্তম ক্ষেত্রের সমীপে বলতে পাশে গণ্ড মন্দিরম, এই মন্দিরটার নাম হচ্ছে গণ্ডিচা মন্দির, গুন্ডিচা দেবী। সেখানেই আছে। হ্যাঁ, গুন্ডিচা হ্যাঁ, গুন্ডিচা দেবীর মন্দির। দেব। দেবী গুন্ডিচা জগন্নাথস্য মাতৃ মাতৃ মাতৃশ্বাসা ভবতি। দিদি, এটা বাংলা কি হবে? বাংলাটা আমার কম হয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে মাতৃশ্বাসা, এটা হচ্ছে অর্থাৎ মাসি। আমরা যারা জগন্নাথ এর পুরীর কাহিনী জানি, তারা সবাই জানি যে জগন্নাথ দেব হচ্ছে তার ভাই বোন অর্থাৎ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে 9 দিনের জন্য বেড়াতে যান মাসির বাড়ি। হুম। মাসি বলা হয় এই গুন্ডিচা দেবীকে। গুন্ডিচা দেবীর মন্দির জগন্নাথ পুরী থেকে কিছুটা দূরেই, সম্ভবত 30 কিলোমিটার, আমার মনে নেই এক্সাক্টটা। তো ওখানে নিয়ে যাওয়া হয়। এই গুন্ডিচা দেবীকে বলা হয় জগন্নাথ দেবের মাসি। তো এখানে এটাই বলা হয়েছে, দেবী গুন্ডিচা জগন্নাথস্য মাতৃশ্বসা মাসি। ভবতি, অর্থাৎ মাসি হন। হুম। আচ্ছা, লিখে রাখো মাসি না, মাসি। ত্রয়াণম ত্রয়াণম দেবানাম রথः সিংহদ্র সিংহদ্রারাত। দয়ের অফলা আছে না দিদি এটা? হ্যাঁ, হ্যাঁ। না, দয় রফলা না, এটা দয় ব, হ্যালো। অন্তস্থ ব, দ্বার। সিংহদ্রারাত। সিংহদ্বার। সিংহদ্বার। দ্বারাত। দ্বারাত দয়ব না এটা, রফলার মতো বোঝা যাচ্ছে তো। দ্বারাত আরভ্য গণ্ডিচা মন্দিরম यावत् গচ্ছন্তি। দিদি, বাংলাটা বলবেন? আচ্ছা, প্রয়াণম দেবাণম, তিনজন দেবতা, তিনজন দেবের রথ, রথাহ সিংহদ্বারাত, অর্থাৎ সিংহদ্বার থেকে, যে জগন্নাথপুরীর সিংহদ্বার আছে ওখান থেকে আরম্ভ হয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়। হুম। দেব্যাः সুভদ্রাयाः रथः अग्रजयोः रथयोः मध्ये চলতি। তিনজন দেবতার মধ্যে নাকি দিদি? হ্যাঁ, এখানে যে দেবী সুভদ্রার কথা বলা হচ্ছে তার রথটা হুম। অগ্রজদের রথের মাঝখানে, অর্থাৎ প্রথমে থাকে বলরামের রথ, তারপর থাকে সুভদ্রার রথ, তারপর থাকে জগন্নাথ দেবের রথ। তো এখানে এটা বলা হচ্ছে যে অগ্রজদের মাঝে আহ দেবী সুভদ্রার রথটা চলে। অগ্রে সুভদ্রা রথ। না, অগ্রজদের রথের মাঝে। অগ্রজ কারা? সুভদ্রা দেবীর অগ্রজ হচ্ছে বলরাম আর শ্রীকৃষ্ণ। তো ওদের দুইজনের রথের মাঝে ও, চলে, এটা বলছে। নবদিনানি यावत् एते त्रयः गण्डी गण्डीचा মন্দিরে তিষ্ঠন্তি। নবদিনানি মানে 9 দিনের মধ্যে নাকি? 9 দিন। 9 দিন ওই গণ্ডিচা মন্দিরে মানে থাকে আর কি, নাকি? হ্যাঁ, হ্যাঁ, তিনজন ওই নবদিনানি ইয়াবৎ, 9 দিন পর্যন্ত এই তিনজন গুন্ডিচা মন্দিরে থাকেন, অর্থাৎ বলরাম, সুভদ্রা আর হচ্ছে জগন্নাথ দেব। হুম। তত্র গত্বা ভক্তাः দেবানাং দর্শনম কুর্বন্তি। মানে সেখানে ওই দেবতাদের ভক্তরা দর্শন করে। হ্যাঁ, সেখানে গিয়ে ভজনম গাত্বা। কীর্তনম। হ্যাঁ। দেখুন, গাত্বা আবার এসেছে, হ্যাঁ গাছ দিদি। প্রত্যয়। আপনারা একটু হ্যাঁ, প্রত্যয়গুলো, 10 পদ। প্রয়োগগুলো একটু দেখবেন এখানে গল্পগুলোতে। গত্বা ভজনম কীর্তনম চ কুর্বন্তি। মানে সেখানে ভজন কীর্তন হয় আর কি। রথ রথয়া ত্রয়া রথয়া ত্রয়াः পূর্বম পুর্যা পুর্যাः
गजोपतिराजः त्रिषु रथेषु गत्वा सुवर्ण সম্প সুবর্ণ সমার দিদি এটা উচ্চারণ কি হবে? জন্যা। সুবর্ণ সমা সমার্জনিয়া, সমার্জনিয়া নাকি সুবর্ণ, সুবর্ণ সমার্জনিয়া সম্মার রথান, জন্যা। রথান পরিষ্করোতি। সম্যার সম্মার্জনিয়া রথান পরিষ্করতি। সম্মার্জনা এটার অর্থটা কি দিদি একটু বলুন? আচ্ছা, এটা হচ্ছে সম্মার্জনা অর্থ হচ্ছে, এটা একটা বাংলা শব্দ, এটা সংস্কৃততেও আছে সম্মার্জনা। এটা হচ্ছে ঝাড়ু, ঝাড়ুর শুদ্ধ নাম। হ্যাঁ, তাই। আচ্ছা, এখানে বলছে রথ যাত্রাহা পূর্বম, মানে রথযাত্রার পূর্বে। পুরয়াহা, এটা পুরী শব্দ থেকে এসেছে। পুরী শব্দের ষষ্ঠী একবচন পুরয়াহা। পুরীর গজপতি রাজ তো আম, ওখানে ওড়িশার মধ্যে গজপতি রাজ বলতে ওদের একটা রাজবংশ আছে, ওটাকে গজপতি রাজ বলে। তো ওখানের যে রাজা, তাকে বলা হয় গজপতি রাজ। এখনকার গজপতি রাজকে আমি জানা নেই। কিন্তু কি হয়, যে প্রত্যেক বছর রথের আগে যে যিনি গজপতি রাজ, তিনি হচ্ছে রথে গিয়ে, মানে রথযাত্রার পূর্বে রথগুলোতে গিয়ে সুবর্ণ সম্মার্জনা অর্থাৎ সোনার ঝাড়ু দিয়ে রথগুলো সবগুলো পরিষ্কার করে। অর্থাৎ এটা হচ্ছে যিনি রাজা তিনি স্বয়ং গিয়ে পরিষ্কার করেন, কারণ এটা হচ্ছে আহ কাহিনী অনুযায়ী এটা হচ্ছে গজপতি রাজদের রাজবংশ থেকে রথযাত্রার প্রচলনটা হয়েছিল। হম, তাই না? অনন্তরম তেষু সুগন্ধ জলম সিঞ্চন্তি, মানে তারপরে এখানে একটা সুগন্ধি জল ছিটানো হয়। হ্যাঁ। ভক্তাহ জয় জয়তু, ভক্তাহ জয়তু জগন্নাথ ইতি উক্ত্বা রথস্য রজ্জুম কর্ষয়ন্তি কর্ষয়ন্তি, মানে অতঃপর ভক্তরা আর কি এটা জয় জগন্নাথ, জয় জগন্নাথ ইতি মানে এরকম শব্দ আর কি, ধ্বনি আর কি বলে, নাকি দিদি? ইতি উক্তবা, কর্ষণ, রোদ। এটা বলে রথের যে রজ্জু, অর্থাৎ রজ্জু মানে হচ্ছে দড়ি, যে রথের দড়ি, সেটা কর্ষান্তি, কর্ষান্তি মানে টানে। হ্যাঁ, রজ্জুম। আচ্ছা আচ্ছা, রজ্জুম, জয় জগন্নাথ বলে এই রথের দড়িটা টানে আর কি, নাকি? হ্যাঁ। ভক্তরা, ভক্তরা জয় জগন্নাথ বলে রথের দড়ি টানে। কর্ষ, কর্ষান্তি মানে হচ্ছে টানা, নাকি? হ্যাঁ, কর্ষণ। কর্ষণ মানে তো খোঁড়াও হয়, মাটি খোঁড়া বা ইয়ে খোঁড়া, নাকি? হলের ক্ষেত্রে যেটা বলে যে হল দ্বারা কর্ষণ, আম, ওটাও হয়। আর এখানে কর্ষন্তি বলতে টানাকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক হুম। আছে, এরপর শেষ প্যারাটা, ওটা আরেকজন পড়ুন। তা আমি শেষ করে দিই দিদি। আচ্ছা, ঠিক আছে। ন কেবলম জগন্নাথস্য অপি তু ভারতবর্ষ अन्येषां দেবা দেবানাম ওপি রথযাত্রা ভবন্তি। দিদি বাংলা বলুন, এটা হচ্ছে ভালো হয় বলছে না। না কেবল জগন্নাথ দেবের, আপিতু মানে মানে তো আপিতু মানে তো আপনারা পড়েছেন অবয়ের ক্ষেত্রে। হুম। উপরন্তু ভারতবর্ষে অন্যান্য বলুন। দেবতাদেরও রথযাত্রার প্রচলন আছে। তো আম, আমি অবশ্য দেখিনি কখন, এখানে বলছে যেহেতু হয়তো আছে। আমিও দেখিনি। পরন্তু তাসু সর্বাসু रथयात्रासु जगन्नाथस्य रथयात्रा विशि विशिष्टा, ना विशिष्टा, विशिष्टा। হ্যাঁ,
বলছে যে তার মধ্যে আর কি এই জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে সবচেয়ে বিশিষ্ট আর কি, হ্যাঁ, সবচেয়ে বিশেষ বা বেশি। স্পেশাল। এসহ এসহ রথযাত্রে রথযাত্র, এটা কি হবে দিদি? এটা তয় তয় আচ্ছা, তয় এটা সব হচ্ছে আছে না? রথযাত্রা আর উৎসব, এই দুটার একসাথে রথ যাত্রোৎসব। ও আচ্ছা আচ্ছা, এটা বাংলায় ইয়াথো ইয়াত্র সওয়াহ বিশ্বস্ব জানান পুরীম প্রতি আকর্ষতি আকর্ষতি। মানে এই রথযাত্রা মানে কি, এই রথযাত্রা উৎসব বিশ্বের মধ্যে জনন 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 পুরী। দিদি এটা বাংলাটা বলুন না, কি আমার ঠিক হচ্ছে মানে না। বিশ্বের সকল মানুষজনকে এই এই রথযাত্রা পুরীর প্রতি আকৃষ্ট করে। এই যে আবার কর্ষাতি, আপূর্বক কর্ষ ধাতু, এটা আবার এসেছে। এটার হচ্ছে কৃষ, দুঃখিত কৃষ, মূল আহ ধাতুরূপ হচ্ছে কৃষ। এটা হচ্ছে প্লিজ ক্ষেতের ক্ষেত্রে, মানে প্লিজ। ক্ষেত করার ক্ষেত্রেও হতে পারে যে হল দ্বারা আকর্ষণ। আরেকটা হতে পারে যে আম, আকৃষ্ট করা, এটা আপূর্বক কৃষ ধাতু হলে আকৃষ্ট করা। আর কার্শন্তি আমরা যেটা আগে পড়েছি সেটা ছিল যে টানা বা টুপলো, ইংলিশটা যেটা বলে টুপলো। পুরুষোত্তম ক্ষেত্রে পুরুষোত্তम ক্ষেত্রে বর্তমানः সমুদ্রः ओपि पर्यटकानाम् आकर्षण बिन्दुः भवति, আকর্ষণ বিন্দু ভবতি। দিদি এই বটা উচ্চারণ উচ্চারণ বলে কি আসবে এখানে, একটু বলুন। কোনটা? ওই যে আকর্ষণ বিন্দু ভবতি। এটা হচ্ছে বর্গীয় ব। দেখুন এটার পেটটা কাটা আছে, এটা যদিও এখানে স্পষ্ট নয়। তো এরকম পেট কাটা ব থাকলে এটা হচ্ছে বর্গীয় ব। সেটা হচ্ছে আমরা ওষ্ঠধ্বনি হিসেবে উচ্চারণ করব। ওষ্ঠধ্বনি কি? যেগুলো হচ্ছে দুই দুই ঠোঁট একসাথে বন্ধ বি- থেকে তারপর উচ্চারণের সময় দুই ঠোঁট একসাথে খুলে যায় এবং বাতাসটা সজোরে বের হয়। ব, প, ফ, ব, ভ, ব। তো এটা এই বটা হচ্ছে আমরা বাংলা যে ব বলি ওটার মতোই। বি- আকর্ষণ বিন্দু। বিন্দু ভবতি, বাংলা কি হবে দিদি? এটা বলছে যে পুরুষোত্তম ক্ষেত্রে, এখন হচ্ছে পুরীর যে সে সমুদ্রটা আছে সেটা হচ্ছে এখন পর্যটকদের জন্য আকর্ষণ বিন্দু, এটা বলছে। আহ, বর্তমানে যে সমুদ্রটা আছে আর কি নাকি? সমুদ্র তো আগেও ছিল, পর্যটক কেন্দ্র এখন হয়েছে, তাই বলছে। সমুদ্র তো হঠাৎ করে আসেনি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো সমুদ্র কবি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মানে বাংলাটা ডিস্টার্ব হয়ে যায় দিদি আমার, বাংলাটা হতে চায় না। হ্যাঁ, আর এটা হচ্ছে সংস্কৃত যখন আমরা শব্দ ধরে ধরে অর্থ করি তখন অনেক সময় বাংলাটা, সঠিক বাংলাটা বোঝা নাও যেতে পারে। তখন হচ্ছে আমরা সেটার ভাবার্থটা নিব আর কি। যেমন এক জায়গায় আমরা পড়েছিলাম রচনাম করতি, সেটার যদি সরাসরি বাংলা করি সেটা হচ্ছে রচনা করে। তো রচনা করে এটা কিন্তু যতটা না বোঝা যাচ্ছে, আমরা যখন বলি যে রচনা লিখছে বা রচনা বানাচ্ছে তখন সেটা হচ্ছে আরো ভালোভাবে বোঝা যায়। তো এটা কি, এটা হচ্ছে ভাবার্থ অনুবাদ। হ্যাঁ হ্যাঁ, এইটা তো থাকেই। আমরা নতুন ভাষা শিখছি তো এইটা তো একটু থাকেই আর কি। তো এখানে হচ্ছে আমরা অনেকগুলো প্রত্যয়ের প্রয়োগ দেখলাম। আপনাদের বাড়ির কাছেও থাকবে এটা আজকের ক্লাসের পর, যে আপনারা হচ্ছে এখান থেকে তুমুন, আচ্ছা তুমুন দরকার নেই আপাতত, লেয়াপ আর তো আজ প্রত্যয় যে যে শব্দগুলো আছে এখানে সেগুলো খুঁজে বের করবেন। আর যেহেতু সন্ধি ক্লাস হয়েছে, ওই ওই শব্দগুলো, মানে অর্থাৎ যে তোয়াজ আর লেয়াপ, ওগুলো শুধু নির্দিষ্ট করে পাশে লিখবেন যে এটা তোয়াজ হয়েছে নাকি লেয়াপ হয়েছে, এটুকু লিখলেই হবে। আর যদি পারেন তাহলে হচ্ছে ওই ধাতু রূপটাও লিখবেন। আম, আর না পারলে ছেড়ে দিবেন, শুধু লিখবেন যে ওটা তোয়াজ হয়েছে নাকি ল্যাপ হয়েছে, ওটুকু লিখবেন। আর হচ্ছে এখানে যে শব্দগুলোতে
সন্ধির প্রয়োগ হয়েছে, সেটা স্বরসন্ধি হোক, ব্যঞ্জন সন্ধি হোক বা বিসর্গ সন্ধি হোক, আপনার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা সন্ধিবদ্ধ পদ, অথবা বইয়েরও হেল্প নিতে পারেন। দেখে ওরকম হচ্ছে 5 কিংবা 6টা শব্দ আপনারা লিখে সন্ধিবদ্ধ পদগুলোর সন্ধি বিচ্ছেদ করে দেখাবেন। এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আর এখানে যে গল্পটা যে আমরা পড়লাম, সেখানে কোনো শব্দ বা কোনো ধাতুরূপ বা কিভাবে এসেছে, বা কোথাও কোনো উচ্চারণের ক্ষেত্রে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারে। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা নেই? আপনাদের কিন্তু সিলেবাস প্রায় শেষ, আপনাদের হচ্ছে ডিসেম্বরের শেষেই পরীক্ষাটা হয়ে যাবে। আর একটা কি দুটো টপিক আছে, তারপর হচ্ছে রিভিশন করানো হবে। রিভিশন টপিকগুলো সবগুলো রিভাইজ করা হবে। তো রিভাইজ বলতে এরকমই যে আমরা প্রত্যয়গুলো পড়েছি, সেটার এখন আম, খুঁজে বের করব সেটার অর্থগুলো। তারপর হচ্ছে বাক্যে হচ্ছে আমরা যে কারক বিভক্তি পড়েছি সেগুলোর নির্ণয় এবং সেগুলোর প্রয়োগ, এভাবে করে করে হচ্ছে আমরা প্র্যাকটিসটা করব। আর হচ্ছে শেষে ডিসেম্বরের শেষে হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে। এরপর হচ্ছে জানুয়ারি থেকে হচ্ছে আবার নতুন ব্যাচ শুরু হয়। তো হচ্ছে এখন এখন যেটুকু সময় আছে, যদিও উপস্থিতি আজকে খুবই কম, আর যেটুকু সময় আছে সেটুকু সময়ে যে 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 টপিকগুলো হচ্ছে আপনার বুঝতে অসুবিধা হয়, সেটা আগে থেকে বুঝে রাখবেন অথবা প্র্যাকটিস করে রাখবেন। এবার কিন্তু দেবনাগরী হরফে লিখতে হবে। গতবার ছাড় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মধ্যবর্তী পরীক্ষা হিসাবে। এবার হচ্ছে দেবনাগরী হরফে লিখতে হবে এবং প্রশ্নটা ওভাবেই আসবে। তো হচ্ছে ওটা একটু প্র্যাকটিস রাখবেন। আর হচ্ছে যেটা গতবার আসেনি সেটা হচ্ছে স- বাংলা থেকে সংস্কৃত অনুবাদ বা সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, এটা এবার আসবে। এটার জন্য প্রস্তুত থাকবেন। এই জন্যই হচ্ছে মূলত গল্পগুলো আপনাদের পড়ানো হয়। এক তো উচ্চারণ, অবশ্যই উচ্চারণগুলো শুদ্ধ করে করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে ওটা পড়ে বোঝা, সংস্কৃতটা দেখে বাংলাটা বোঝা এবং বাংলা থেকে সংস্কৃত করতে পারা, এটাই। এগুলো আপনাদের প্র্যাকটিস করানো হুম। হবে ক্লাসে। তারপরে হচ্ছে এরকম গল্প থেকে অনেকগুলো শব্দ জানা যায় নতুন নতুন, বা দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা এভাবে হবে। এটা একটু দেখবেন। আচ্ছা ম্যাডাম। প্রশ্নটা কি ইয়েতে করা হবে দিদি? প্রশ্নটা কি ওই যে সংস্কৃতেই করা হবে? হ্যাঁ, সংস্কৃত হরফে অর্থাৎ দেবনাগরী হরফে করা হবে। আর আপনাদেরও দেবনাগরী হরফে উত্তরটা করতে হবে। হুম। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলুন। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ আছে? পরীক্ষা পেছানোর কেন? ওই জানুয়ারির ফার্স্ট উইকে হলে ভালো হয়। এই আমাদের ওই খাতাটা কাটতে হয়, তো খাতা দেখতে হচ্ছে অনেক, মানে কাজের চাপ, মানে এইদিকে যে প্রস্তুতি নিব, মানে এই সময়টা অনেক ক্ষীণ। আচ্ছা, এটা এখন ডিসেম্বরের শেষের দিকে রেজাল্ট দিতে হয় তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আপনি একটু আমাদের যে প্র্যাকটিস গ্রুপটা আছে ওখানে একটু সুন্দর করে গুছিয়ে লিখবেন, যাতে হচ্ছে যারা কর্তৃপক্ষ আছে অর্থাৎ মহারাজ বা যে হায়ার কি বলে ওদের অফিসিয়াল বডি যারা আছে, তারা হচ্ছে একটু দেখবেন। পরীক্ষার ডেটটা আচ্ছা আমরা আমরা নির্ধারণ করি না, ওটা হচ্ছে আমরা যেটুকু নির্ধারণ করতে পারি সেটা হচ্ছে যে টপিক শেষ হলো কিনা বা কতটুকু প্র্যাকটিস করা হচ্ছে, এইটুকুই। ওটা আপনি বলবেন। তারপরে হচ্ছে আমি দরকার হলে সুপারিশ করে দিব। আর আপনাদের মানে পুরোপুরি কাজটা শেষ হয় কখন, ডিসেম্বরের পরপরই? হ্যাঁ, মানে ডিসেম্বরে শেষ হয়ে যায় আর কি। 31 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা এটা করা যায় যদি পরীক্ষাটা হচ্ছে আম, শুক্রবারে হবে আশা করি। তো জানুয়ারির 3 তারিখ একটা শুক্রবার আছে। আহ, আমি কথা বলে দেখবো যদি ওই তারিখে নেওয়া যায় কিনা পরীক্ষাটা। তারপরেও গ্রুপে বলে দেওয়া হবে যে কারো কোনো অসুবিধা থাকলে, যেমন গতবারও করা হয়েছিল, যারা হচ্ছে ওই দিন পরীক্ষা দিতে পারেননি তারা হচ্ছে পরের দিন রাতের বেলা একই সময় পরীক্ষা দিয়েছিলেন। তো ওরকমও যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে ওই ব্যবস্থাটা করা যাবে। ঠিক আছে। আর কারো কিছু জানার ছিল? প্রশ্নের ধরন সম্বন্ধে কি আমাদের কিছু দেওয়া যায়, গতবারে যেমন দিয়েছিলেন? হ্যাঁ, ওটা তো অবশ্যই বলে দেওয়া হবে যে কি আসবে, কোন কত নম্বরে কি থাকবে। এবং আপনারা রেফারেন্সের জন্য গত বছরের অর্থাৎ অষ্টম ব্যাচ বা সপ্তম ব্যাচের পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারেন। আম, ওগুলো কি গ্রুপে দেওয়া আমরা হয়েছিল? কোথায় দেখতে পাবো? না, কিছুই তো দেননি। দিদি,
যদি গত বছর যেগুলো পরীক্ষা হয়েছে না ওগুলো ওই যে দিবেন, নমুনা। কোশ্চেনটা, প্রশ্নপত্রটা দিবেন। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে যে আগের বছরের প্রশ্নগুলো ওগুলো দেখে। তারপরও কিছুটা চেঞ্জ হবে ধরো, আম, যেহেতু দেখেছেন যে মধ্যবর্তী না, পরীক্ষা চেঞ্জ তো কিছুটা হবে চেঞ্জ। কিন্তু আমরা জিনিসটা শুধু বুঝলাম আর কি, যেটা হ্যাঁ, এরকমই হবে, প্রশ্ন প্যাটার্নটা এরকম হবে। ঠিক আছে। পরীক্ষাটা যার যত অসুবিধাই হোক একই দিনে একই সময়ে হওয়াটা বাঞ্ছনীয়। বলুন। বলছিলাম যে যার যার যত অসুবিধাই হোক না কেন একই দিনে একই সময়ে সবার পরীক্ষাটা হওয়া আমি ভালো মনে বাঞ্ছনীয়। করছি, বাঞ্ছনীয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আম, সবাই একসাথে পরীক্ষা দিবেন এবং সেরকম অনুযায়ী হচ্ছে ডেটটা রাখা হবে যাতে বেশিরভাগের সুবিধা মতোই আম, করা হবে। এর আগে আমরা আগে দেখি যে টপিকগুলো শেষ করতে করতে কতদিন যায়। তারপর রিভিশনের একটা ব্যাপার আছে, কারণ আপনাদেরকে যদি প্রশ্নের ধাঁচে প্র্যাকটিস করানো না হয় তাহলে হচ্ছে আপনারা ওই যে পরীক্ষার ক্ষেত্রে ওটাকে কি বলে বাস্তবায়নটা করতে পারবেন না, যতটুকুই মানে গুলিয়ে শেখাটা ফেলবো, গুলিয়ে শেখাটা ফেলবো, ওটা ওটা অসম্পূর্ণ থেকে যায়। তো এভাবে অসম্পূর্ণ করে থেকে যাবে। আমরা হচ্ছে চেষ্টা করব বাকি ক্লাসগুলো হচ্ছে রিভিশন করানোর। আমি আমার মনে হচ্ছে শুধু একটা টপিকই বোধহয় বাকি আছে, বাকি সব তো শেষ। আহ বিশেষ্য বিশেষণ সম্বন্ধও শেষ, সন্ধিও শেষ। আর আর একটা ক্লাস বোধহয় হতে পারে যে নতুন টপিকে, বাকিগুলো সব রিভিশন হবে। তো যারা এতদিন নতুন কোনো একটা ক্লাস মিস করেছেন কি ম্যাডাম? কোনো কারণে, তারা হচ্ছে রিভিশন ক্লাসগুলো তো অবশ্যই থাকবে, তাহলে প্র্যাকটিস করতে করতে অনেকটা শেখা হয়ে যাবে। দিদি, হ্যাঁ, বলুন। দিদি, বলছিলাম যে আমাদের উপস্থিতি তো এখন অনেক কম, 9 জন, 8 জন, 10 জন। বাকিগুলো কি পরীক্ষা দিবে না দিবে না? আম, এটা গ্রুপে বলতে হবে, গ্রুপে একটা নোটিশ দেওয়া হবে, অফিসিয়াল নোটিশ। অনেকবারই দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন যে যাদের সমস্যা হচ্ছে তারা কেন অংশগ্রহণ করতে পারছে না তাদেরকে এটাও বলা হয়েছে যে ইনবক্সে বলবেন যদি গ্রুপে বলতে অসুবিধা থাকে। তো তেমন কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় না। তারপরও বলা হবে আবার, ও, দেখা যাক। পরীক্ষা শেষে কি এটা কোনো সার্টিফিকেট দেয় নাকি দিদি? হ্যাঁ, অবশ্যই আপনারা সকলেই সার্টিফিকেট পাবেন। যে মার্কসটা পাবেন ওটার ভিত্তিতে ওটা সরাসরি লেখা থাকবে আপনার নামের সার্টিফিকেট, এবং সাথে হচ্ছে যে বেদান্ত শিক্ষা ও, কার্যক্রমের যে সিল থাকবে ওটা ওটা সহ। ওখানে আমাদের বড় মহারাজ অর্থাৎ হুম, হচ্ছে চট্টগ্রাম মিশনের যিনি অধ্যক্ষ মহারাজ শক্তিনাথানন্দজি ওনার সাইন থাকবে, এবং আহ, উজ্জ্বল মহারাজের সাইন থাকবে। এভাবে করে মানে একটা সার্টিফিকেট, অফিসিয়াল সার্টিফিকেট আপনারা পাবেন। ও, মিশন থেকে দেবে এটা তো না? হ্যাঁ। বেদান্ত শিক্ষা ও, শিক্ষা কার্যক্রম থেকে দেবে, হুম। বেদান্ত শিক্ষা কার্যক্রম থেকে দেবে। শ্রাবণ বাবু, ভালো করে বলুন। পড়ুন, হ্যাঁ, সাংঘাতিক। ভালো করে পড়ুন, আমি তো আপনারা আমি দেশের তো পড়া ভবিষ্যৎ। হ্যাঁ, আমরা তো ভবিষ্যৎ ঠিকই, তবে আমাদের নিয়েই তো সবার চিন্তা বেশি। আমাকে শেষের নাম্বারটা দিলেই হবে, সমস্যা নেই, এখন আপনি তো কিন্তু আগেই আপনাদের আগেই দরকার এগিয়ে আছে। আছেন, আপনি তো আগে থেকেই এগিয়ে আছেন। তাহলে দিদি, হ্যাঁ, বলুন। তাহলে ওই ক্লাসটা শেষ করে দেন, আমরা তো আমাদের মতো কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে আপনারা এখন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ওই আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপ 2, সেটাতে একটু কথাবার্তা বলবেন। হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার হ্যাঁ, সকলকে। সেটাই করতে হবে। আমিও শুভরাত্রি। অনেকগুলো কয়েকটা ক্লাস মিস দিয়েছি, প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে দিদি, নমস্কার। নমস্কার। নমস্কার, নমস্কার, সর্বেভ্যো নমস্কার। নমো নমঃ। সর্বেভ্যো নমো নমঃ। আম, তো ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই, আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।